জ্বালানি তেলের দাম ও সরবরাহ বাড়লেও কাটেনি সংকট, ভোগান্তিতে গ্রাহক। ভোর 5টা 5:30 বাজে লাইন ধরছি, মনে করেন এমন তাহলে কি পাম্পের ধারে যাইতে পারতেছি না। দাম তো ভালো, কিন্তু সমস্যার সংশোধন হলো না। সারাদিন রাইড শেয়ার করে আমাদের তেল ওই পরিমাণে পাই না। পরিবহন ভাড়া নিয়ে সিদ্ধান্ত কাল, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। শুরু হলো সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল, ভোট গ্রহণ 12 মে। জুলাই থেকে পাটের স্কুল ব্যাগ বিনামূল্যে দেবে সরকার। বাংলাদেশের একদম তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রান্তিক এলাকায় আমরা ধাপে ধাপে এই একই ধরনের পোশাক, একই ধরনের ব্যাগ এবং দেশীয় উৎপাদিত পণ্য পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা। 3 মে থেকে ধান, চাল, গম সংগ্রহ শুরু। 36 টাকা দরে বোরো ধান এবং 49 টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার। পর্যাপ্ত মজুদ আছে বলছেন আমাদের যে প্রোডাকশন সেটা কাছাকাছি, আমাদের ঘাটতি নেই। শেষ হলো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনী প্রচারণা। ভোটার বিতর্ক সঙ্গী করেই ভোটকাল, মূল লড়াই তৃণমূল এবং বিজেপির। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 সংবাদে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন। এবারে পুরো খবর। জ্বালানি তেলের সংকটময় পরিস্থিতিতে বাড়ছে পরিবহন ভাড়া। এ বিষয়ে সিদ্ধান্ত হবে আগামীকাল, জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিকে তেলের দাম বাড়ানোয় কয়েকদিন পার হলেও ফিলিং স্টেশনের দীর্ঘ লাইনের ভোগান্তি এখনও কমেনি। রাজধানীর পাম্পগুলোতে এমন পরিস্থিতি দেখা গেছে আজও। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে গত 1.5 মাস ধরেই এমন চিত্র। বাইকার, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের চালকরা অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা ধরে। তীব্র গরমে ভোগান্তি বেড়েছে আরও। অনেকে বলছেন জ্বালানি সংকটে তাদের আয় কমে গেছে। দীর্ঘ সময় অপেক্ষার কারণে নষ্ট হচ্ছে সময়, যার প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনযাত্রায়। ভোর 5টা 5:30 বাজে লাইন ধরছি, মনে করেন এমন তাহলে কি পাম্পের ধারে যাইতে পারতেছি না। বিআইপি লাইনের লিগা আগাইতে পারতেছি না। ঠিক মতন খাইতেও পারতেছি না, ঘুমাইতেও পারতেছি না এই তেলের কারণে। আমাদের সংসার চালাইতে এখন খুব কষ্ট, আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। ভেবেছিলাম যে হয়তো জ্বালানির দামটা বাড়লে সমস্যাটা সমাধান হবে, কিন্তু আমার মনে হয় সরকারের আরও কঠোর হওয়া উচিত। সব পাম্পে যদি তেল থাকতো তাহলে এরকম লাইন থাকতো না। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী শুরু হয় এই বাছাই কার্যক্রম। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন অডিটোরিয়ামে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব এবং সংরক্ষিত নারী আসন নির্বাচন 2026-এর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, 22 এপ্রিল বেলা 2টা থেকে পরদিন 23 এপ্রিল সকাল 10টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। সুষ্ঠু এবং স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে প্রার্থী নিজে এবং তাদের প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নির্বাচন কমিশন থেকে। অন্তরা, মনোনয়ন যাচাই বাছাইয়ের সবশেষ যে তথ্য আছে, মূলত সেই খবরই আপনার কাছ থেকে জানতে চাই। আপনি জানেন যে আজকে স্বতন্ত্র যে প্রার্থীরা রয়েছেন তাদেরই আসলে মূলত মনোনয়ন যাচাই বাছাই করা হবে। আপনি জানেন যে জামায়াতে ইসলামের যে জোট রয়েছে সেই জোটের পক্ষ থেকে 13 জন এবং স্বতন্ত্র যে 6 জন ছিলেন সেই 6 জনের পক্ষ থেকে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুতরাং প্রতিদ্বন্দ্বিতার আসলে কোনো সুযোগ নেই। যারা আসলে জমা দিয়েছেন তারা আসলে সকলেই এখানে মনোনয়নপত্রের যে যাচাই বাছাই উত্তীর্ণ হবার কথা, যদি না তাদের কোনো ধরনের আর্থিক লেনদেনে অসততা থাকে, অর্থাৎ তাদের ব্যাংক ঋণ অথবা তাদের যে ধরনের বিল দেওয়ার কথা, অর্থাৎ বিদ্যুৎ বিল বা বাসার যে কোনো ধরনের ইউটিলিটি বিল, সেগুলো যদি তারা না দিয়ে থাকেন তখন আসলে তাদেরকে এই যে মনোনয়নপত্রের যে বাছাই সেই বাছাই পর্বে তারা উত্তীর্ণ হতে পারবেন না। আপনি জানেন যে গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তো তখন আসলে জামায়াতে ইসলামের পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তার নেতৃত্বে এই যে 13 জন
তারা এসে এই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং এই যে 13 জন সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন, সেই 13 জনের মধ্যে 8 জন হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং একজন আছেন জাকপার সদস্য, একজন আছেন তিনি হচ্ছেন শহীদ পরিবারের সদস্য অর্থাৎ একজন শহীদের মা এবং সেই সঙ্গে 2 জন এনসিপির যে সদস্য তারাও আসলে রয়েছেন। এছাড়াও আরও একটি যে সদস্য পদ সেটি দেওয়া হয়েছে খেলাফতে মজলিসের পক্ষ থেকে। এই নিয়ে তাদের 13টি মূলত যে মনোনয়নপত্র জমা পড়েছে সেই 13টির হিসাব। এছাড়াও একটি যে স্বতন্ত্র জমা দেওয়া হয়েছে সেটি হচ্ছে স্বতন্ত্র যে এমপিরা রয়েছেন 6 জন এমপি, তারা আসলে মনোনয়ন করেছেন একজনকে। তো তিনি ছাত্র দলের নেত্রী ছিলেন, রোকেয়া হলে ছিলেন এবং কেন্দ্রীয় যে ছাত্রদল সেই ছাত্র দলের সহসভাপতি ছিলেন। তো তাকে আসলে মনোনয়ন করা হয়েছে। তো এই সব মিলিয়ে যে 14 জন, সেই 14 জনই আজকে আসলে এখানে এসেছেন এবং এই মাত্রই শুরু হলো সেই যাচাই বাছাইয়ের পর্ব। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। বলিয়েছি। ধন্যবাদ আপনাকে অন্তরা। প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ এবং একই রকমের স্কুল ড্রেস দেবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম সংক্রান্ত বৈঠক শেষে সব কথা জানান তিনি। বলেন, জুলাই মাস থেকেই এই ব্যাগ এবং ড্রেস দেওয়া শুরু হবে। পাইলট প্রকল্প হিসেবে প্রথম মাসে পাবে 1 লাখ শিক্ষার্থী, আর প্রথম ধাপে প্রতি উপজেলায় 2টি করে স্কুলে এই কার্যক্রমের আওতায় আসবে। আর এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম জানান, এই কার্যক্রম শিক্ষা, বস্ত্র এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয় করবে। এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে ফেয়ারনেস থাকবে, যেখানে ন্যায্যতা থাকবে। বাংলাদেশের একদম তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রান্তিক এলাকায় আমরা ধাপে ধাপে এই একই ধরনের পোশাক, একই ধরনের ব্যাগ এবং দেশীয় উৎপাদিত পণ্য পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রত্যেক উপজেলা থেকে 2টি করে প্রাইমারি স্কুলের নাম নিয়ে সেখানে ক্লাস 1-এর মাধ্যমে আমরা এই একই ধরনের পোশাক এবং একই ধরনের স্কুল ব্যাগ আমরা তাদের কাছে ফ্রি হস্তান্তর করব এই 3টি মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে এবং এই 3 মন্ত্রণালয়ের ব্যয়ে। চলতি অর্থবছরের বড় মৌসুমে ধান, চাল এবং গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী 3 মে থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে এই কার্যক্রম। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছে কমিটি প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান, 36 টাকা কেজি দরে 5 লাখ টন ধান কেনা হবে আর 49 টাকা কেজি দরে কেনা হবে 12 লাখ টন সেদ্ধ চাল। এছাড়া 48 টাকা দরে 1 লাখ মেট্রিক টন আতপ চাল এবং 36 টাকা দরে 50,000 মেট্রিক টন গম কেনা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে 8 লাখ মেট্রিক টন গম কেনার চুক্তি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এবং সরকারিভাবে বোরো ধান ক্রয়ের জন্য আমরা কেজি প্রতি 36 টাকা নির্ধারণ করেছি, যেটা পূর্বের দামের আগে যেভাবে সংগ্রহ করা হয়েছিল একই। সিদ্ধ চালের ক্ষেত্রে 49 টাকা, সেটাও একই রকম মূল্য নির্ধারিত হয়েছে আগের মতো। আতপ চালের ক্ষেত্রেও তাই 48 টাকা কেজি প্রতি। গমের কেজি প্রতি আমরা ক্রয় মূল্য নির্ধারণ করেছি 36 টাকা। পরবর্তী 6 মাস হাম রুবেলার টিকা দিতে কোনো সমস্যা হবে না, পর্যাপ্ত টিকা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার শাহবাগে সাংবাদিকদের প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান। আরও জানান, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা বাড়াতে এবং লোকবল সংকট নিরসনে 1 লাখ স্বাস্থ্যকর্মী শিগগিরই নিয়োগ করতে যাচ্ছে সরকার। সকল উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার জন্য 10 জন সশস্ত্র আনসার নিয়োগ করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নির্মাণ সামগ্রী চুরির পেছনে যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। ভার্চুয়াল আদালত পরিচালনায় এখন পর্যন্ত কোনো সংকট নেই, মামলা পরিচালনায় গতি এসেছে বলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবেলায় এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। ভার্চুয়ালি মামলা দ্রুত নিষ্পত্তি হবে। আর গত 19 এপ্রিল হাইকোর্ট বিভাগে বুধ এবং বৃহস্পতিবার বিচার কাজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এর প্রতিবাদে মানববন্ধন করেন আইনজীবীরা। আমাদের কিন্তু একটা কনস্ট্যান্ট অনলাইন
কোম্পানি কোর্টের প্রসেস আছে, পেপারলেস কোর্ট আছে যেখানে কোনো পেপারের ব্যবহার নেই। আর তথ্য প্রযুক্তির এই উন্নয়নের যুগে সব ক্ষেত্রে যখন উন্নয়নের ছোঁয়া লাগবে, তখন আমাদের আদালত ব্যবস্থা, আমাদের বিচারিক ব্যবস্থা কেন তার থেকে বিচ্ছিন্ন থাকবে? যদি দেখা যায় যে ভায়াবিলিটি, আমাদের সুবিধা এবং অসুবিধা যদি হয়, স্টেক হোল্ডার আছেন, তারা তো নিশ্চয়ই বিবেচনা করতে পারেন। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা, উস্কানি এবং ষড়যন্ত্রের মামলায় ট্রাইব্যুনালে আজ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে 5ম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবেন তার আইনজীবী। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ শেষে গত 2 এপ্রিল থেকে শুরু হয় আসামি পক্ষের যুক্তিতর্ক। একই ট্রাইব্যুনালে আজ জুলাই হত্যাকাণ্ডের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে 4র্থ দিনের সাক্ষ্য দেবেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ র্যাবের গোপন বন্দিশালায় গুমের মামলায় সাক্ষ্য দেবেন শিকার একজন ভুক্তভোগী। এছাড়া শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন গুমের শিকার পরিবারের একজন সদস্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। আজ বাংলাদেশে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য জানিয়েছেন। সভায় স্কাউট আন্দোলনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশপ্রেম এবং সেবামূলক কাজে আরও বেশি সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া জনগণের কাছে জবাবদিহির সংস্কৃতি বহাল রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউশন বাংলাদেশ সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, যত বেশি স্বাধীন ও দক্ষ গণমাধ্যম থাকবে তত ক্ষমতাবানদের প্রশ্নবিদ্ধ করা যাবে। এছাড়া বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বলেও জানান তিনি। শিক্ষাগত প্রশ্নের যে কথাটা উঠেছে, এটা কতটা সঠিক কতটা বেঠিক, এটা পুরোটাই আমরা সাংবাদিক নেতৃত্বের উপরে ছেড়ে দিয়েছি। গতকালকেও সংবাদপত্র মালিক সমিতির সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠক ছিল, আপনারা নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন। আগামী কিছুদিনের মধ্যে সম্পাদকদের সঙ্গে বৈঠক হবে, টেলিভিশন মালিকদের সঙ্গে বৈঠক হবে। আমরা গণমাধ্যম জগতের সকল অংশীদারদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠকে বসছি, তাদের মতামত নিচ্ছি এবং তাদের কাছ থেকে এই প্রাথমিক সমাধানের প্রস্তাবটা আমরা গ্রহণ করতে চাই। পর্যায়ে জানাবো আন্তর্জাতিক খবর। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। বৃহস্পতিবার 16টি জেলার 152টি আসনে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টানা চলবে ভোট গ্রহণ। শেষ দিনের প্রচারেও বিক্ষিপ্ত অশান্তি দেখা গেছে। আর পশ্চিম মেদিনীপুর এক বিজেপি প্রার্থীর ওপর হামলা এবং নন্দীগ্রামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এবারের নির্বাচনে মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যেই মূল লড়াই হবে। প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় 3,60,00,000। 152টি আসনের জন্য ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে, মোট 44,378টি। এদিকে অবাধ এবং সুষ্ঠু ভোট নিশ্চিতে রাজ্য জুড়ে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রেকর্ড সংখ্যক 2,40,000 সদস্য। ভারতের 2 রাজ্যের অনুষ্ঠেয় ভোট নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, কাল তো তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট। তামিলনাড়ুতে এক দফায় 234টি বিধানসভা কেন্দ্র ভোট হবে, আর পশ্চিমবঙ্গে হবে 2 দফায় ভোট কেন্দ্র। প্রথম ধাপে 16টি জেলায় 152টি আসনে ভোট হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। এসব রাজ্যের নির্বাচনের রাজনৈতিক উত্তাপ কেমন জানাবেন, একই সাথে কারা এগিয়ে আছে ভোটের মাঠে, কোন প্রার্থীরা, সেই খবর আমাদেরকে একটু জানাবেন। একেবারে যেরকমটা বলেছে যে ভারতবর্ষের দুটো ভাইটাল পার্ট, একটা হলো দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে ভোট, আরেকটা হলো পূর্ব ভারতের পশ্চিমবঙ্গে ভোট। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর যদি আমি কথা বলি, সেখানে যেমনি বললে যে 234টি বিধানসভা আসনের এক দফায় ভোট, মানে একেবারেই ভোট কমপ্লিট হবে। সেখানে কিন্তু প্রায় 6 কোটি ভোটার 1400 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে আগামীকাল। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো দক্ষিণ ভারতের যে তামিলনাড়ু, সেখানে কিন্তু ডিএমকে, যেটা এখন বর্তমান মুখ্যমন্ত্রী স্ট্যালিন, তারা ক্ষমতাসীন দল, এবং তার পাশাপাশি কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতা যেমনি আছে বিজেপি জোট, এডিএমকে টিম,
কিন্তু তার থেকে বেশি উল্লেখযোগ্য আপনারা সবাই জানেন যে টিভিকে, যেটা একেবারে দক্ষিণী ফিল্ম স্টার, ভারতের ফিল্ম স্টার বিজয় দলপতির দল টিভিএফ কিন্তু 234 আসনেই ভোট দিয়েছে। ফলে সেইখানের ভোট উত্তাপ এবং বিনোদন জগতের উত্তাপ কিন্তু দুটো একসাথে মিলে গিয়ে যথেষ্ট রাজনৈতিক উত্তাপ আছে। যদিও সেখানে মনে হচ্ছে যে ডিএমকে এবং মেন ফাইট হবে বিজয় দলপতি দলের সাথে, সেখানে বিজেপি কতটা করতে পারবে সেদিকে নজর থাকবে। পশ্চিমবঙ্গেও কিন্তু একই পরিস্থিতি থাকছে। ধন্যবাদ আপনাকে ভাস্কর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসন পুনর্বণ্টন এবং 90 লাখ ভোটারের তালিকা থেকে বাদ পড়ার মতো বিতর্ক নিয়েই বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। 2 দফায় ভোট 23 এবং 29 এপ্রিল। এবার মমতার তৃণমূল কংগ্রেসকে চোখ রাঙাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি। অভিযোগ রয়েছে নির্বাচন কমিশনকে ব্যবহার করে শূন্য থেকে চূড়ায় ওঠার স্বপ্নে বিভোর কেন্দ্রীয় ক্ষমতাসীন দলটি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্ত 2200 কিলোমিটার জুড়ে। রাজ্যটিতে এখন বিধানসভা নির্বাচনের তোড়জোড়। 15 বছর ধরে যার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে একসময় ছিল বামপন্থীদের রাজত্ব, এরপর রাজদণ্ড যায় মমতার হাতে। এখন রাজ্যের দখল নিতে আগুয়ান বিজেপি কাণ্ডারির শুভেন্দু অধিকারী, যার মাথায় আশীর্বাদের হাত রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2011 সালেও পশ্চিমবঙ্গে বিজেপি ছিল আসনহীন, ভোট ছিল মাত্র 4%। 2021 সালে আসন দাঁড়ায় 77টিতে, ভোটের হিস্সে 38%। কি করে তাদের এমন উল্লম্ফন? রাজ্যটির মালদা, মুর্শিদাবাদ ও বীরভূমের মতো এলাকায় মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য। এই আসনগুলোর কিছু এলাকা কাটছাট করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসনে জুড়ে দেওয়া হয়েছে। কয়েকটি মুসলমানদের আসন এক করে গড়া হয়েছে একটি আসন। এ ধরনের পুনর্বণ্টনে মুসলিম প্রার্থীরা কোণঠাসা। মুসলিম প্রার্থীদের হারও গেছে কমে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা বিশেষ হালনাগাদ পদ্ধতিও আরেকটি মারপ্যাচ। নাম বা অন্য কোনো তথ্যের সামান্য গরমিল থাকলেই তাদের বাদ দেয়া হচ্ছে ভোটার তালিকা থেকে। সংখ্যাটি 90 লাখ, যার প্রায় সবাই মুসলিম ও মাতুয়া সম্প্রদায়ের মানুষ। এমন পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গে বাজছে ভোটের দামামা। মমতা নাকি শুভেন্দু, কার ঘাড়ে আসবে রাজ্যভার জানা যাবে 4 মে, ভোটের ফলাফল প্রকাশের দিন। নীরব দাস, নিউজ 24। এবারে জানাবো ইরান ইসরায়েলি যুদ্ধ প্রসঙ্গ। আলোচনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান সমন্বিত প্রস্তাব না দেওয়া পর্যন্ত বন্দরগুলোতে মার্কিন অবরোধ চলবে বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ এবং পাকিস্তান, কিন্তু অবরোধকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। সামরিক জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অন্যদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালে যেন বাড়ালো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, আলোচনা থেকে দুই দেশের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তবে তার স্পষ্ট বার্তা, তেহরানের পক্ষ থেকে একটি সমন্বিত প্রস্তাব উপস্থাপন না করা পর্যন্ত ইরানি বন্দরগুলোতে অব্যাহত থাকবে নৌ অবরোধ। এদিকে নৌ অবরোধের তীব্র প্রতিবাদ জানিয়ে এর সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানের বন্দর অবরুদ্ধ করে রাখা সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল এবং এটি যুদ্ধবিরতির চরম লঙ্ঘন। যে কোনো ধরনের আধিপত্য বিস্তার ও অন্যায্য চাপ মোকাবেলার সক্ষমতা তেহরানের রয়েছে বলেও সতর্ক করেন তিনি। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এটিকে উত্তেজনা প্রশমনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে উভয় পক্ষকে গঠনমূলক আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এর মাঝেই ইরানের উপর চাপ বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জানিয়েছেন, হরমুজ প্রণালী অবরোধের জন্য দায়ীদের উপর আরোপ করা হবে নতুন নিষেধাজ্ঞা। নিবির আমিন, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের আপডেট। সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।